আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকাল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। করিডোর নিয়ে কারোর সাথে কোনো কথা হয়নি, এ নিয়ে বাংলাদেশের উপর কোনো চাপ নেই, এসব কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, করিডোর নিয়ে প্রচারণা বাংলাদেশ থেকে হয়নি, হয়েছে প্রতিবেশী দেশ থেকে। নিরাপত্তা উপদেষ্টা বলেন, বর্তমান অবস্থায় করিডোরের কোনো প্রয়োজন নেই, এ নিয়ে সেনাবাহিনীর সাথে কোনো মতপার্থক্য নেই। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বন্দর ব্যবহারকারীদের মতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত যাচাই করা উচিত। স্পষ্ট করা জরুরি, দেশি বিদেশি অপারেটরের উৎপাদনশীলতার তারতম্য, এরপর লাভ ক্ষতির হিসাব করেই নিতে হবে সিদ্ধান্ত। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর বাইরে টার্মিনাল নির্মাণ বা পরিচালনায় বিদেশি বিনিয়োগ নতুন নয়, যা নিয়ে এতদিন কোনো কথা ওঠেনি। তবে বন্দর অভ্যন্তরে এনসিটির পরিচালনার ভার বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে চলছে নানা আলোচনা। এমন বাস্তবতায় গেল 14 মে চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এই বন্দরে বিদেশি সেরা অপারেটরকে দায়িত্ব দেওয়ার কথা যেমন বলেন, তেমনি নির্দেশ দেন এ বিষয়ে জনমত নেয়ার। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই। বন্দর ব্যবহারকারীরাও বলছেন, অপারেটর নিয়োগ নিয়ে বাস্তব অবস্থা সম্পর্কে কোনো পক্ষেরই স্পষ্ট ধারণা নেই। তাই সরকারের উচিত সব পক্ষকে নিয়ে বসে দেশি বা বিদেশি অপারেটর দিয়ে টার্মিনাল চালালে উৎপাদনশীলতার পার্থক্য সহ লাভ ক্ষতির চিত্র স্পষ্ট করা। বন্দরের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে যদি একটি যৌথ কমিটি করে কিংবা তাদেরকে ডেকে এক সভা করে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায়, যদি নতুন করে এনসিটিতে বিনিয়োগ করা হয়, সেই বিনিয়োগটা আদৌ প্রয়োজন আছে কিনা এবং বিনিয়োগ করলে কতটুকু সেখানে প্রোডাক্টিভিটি বাড়বে, সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে এত বিতর্ক, সেই এনসিটির বর্তমান অপারেটর প্রতিষ্ঠানও বলছে সরকারের যে কোনো সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে তারা। বিদেশে একটা কোম্পানিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে দিবে, আমাদের কোনো আপত্তি নেই। সরকার যদি সিদ্ধান্ত ওদের সাথে কন্ট্রাক্ট যখন হয়ে যাবে, ওরা যখন আসবে, রেডি হয়ে আসবে, আমরা স্মুথ ট্রানজিশন করে দিব। বিশ্লেষকরা বলছেন, অপারেটর নিয়োগের আগে বিবেচনায় নিতে হবে বন্দরের ভেতর বাইরে নিজেদের সার্বিক সক্ষমতার চিত্র। এজন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম টার্মিনাল নিউমোরিং, সেটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা বলছে সরকার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মী সমর্থকরা। সকাল 10টা থেকে মৎস্য ভবন, প্রেস ক্লাব, কাকরাইল মোড় ও সচিবালয়ের আশপাশের এলাকায় অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন এইসব পথে চলাচলকারীরা। এছাড়া নগর ভবনের সামনেও 7ম দিনের মতো অবস্থান ও বিক্ষোভ চলছে। এই শপথ নিতে যে প্রতিবন্ধকতা তৈরি করেছে, এটা সম্পূর্ণভাবে তৈরি করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকাবাসী চাইতেছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অতিবিলম্বে মেয়র হিসাবে দেখবার চাই। আজকে আমরা এসেছি, আজকে আমরা এই রায় বাস্তবায়ন চাই, ইশরাক আহমেদের শপথ চাই। এই জন্যই কিন্তু আমরা আজকে এই রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। ইশরাক হোসেনের কর্মী সমর্থকদের বিক্ষোভ সমাবেশ নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, কি অবস্থা এই বৃষ্টির মধ্যে? কি ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা রাস্তায় আছেন কিনা? যান চলাচলের কোনো সুখবর আছে কিনা? 8-10 ঘন্টা পরে যা পরিণত হচ্ছে সুস্বাদু কাকরাইল মোড়ে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা ইশরাক হোসেনের নামে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং তারা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা এখান থেকে আহ্বান জানাচ্ছে।
আজকে কিন্তু ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া প্রশ্নে ইসির যে গেজেট ছিল সেটির কার্যক্রম স্থগিত চেয়ে রিটের উপর শুনানির কথা ছিল, সেটার দিন কিন্তু পিছিয়েছে এবং আগামীকালকে ধার্য করা হয়েছে। এবং দিন যতই গড়াচ্ছে এই ইশরাক হোসেন এবং তার মেয়র পদ ফিরে পাওয়া প্রসঙ্গ কিন্তু খুব সবার চোখের সামনে চলে এসেছে সারা দেশব্যাপী, এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু আজকেও সপ্তম দিনের মতো অর্থাৎ 7 দিনের মতো এ নিয়ে এই ইশরাক সমর্থকদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কাকরাইল মোড়ে। এই শুধু কাকরাইল মোড় নয়, তারা কিন্তু শুধু এই কাকরাইল মোড় নয়, নগর ভবনের সামনে সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা বেশ কয়েকদিন থেকে এই ইশরাককে মেয়র পদ বুঝিয়ে দেওয়া প্রসঙ্গে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। এবং এই আন্দোলন থেকে তারা আমরা দেখেছি ইতিপূর্বেও তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী করছেন এবং তার এই সরকারের কিছু ব্যক্তির গড়িমসিকেও কিন্তু তারা দায়ী করছেন যে কারণে ইশরাক হোসেন এই মেয়র পদ বুঝে পাচ্ছে না। এখানে ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন এখনও কিন্তু বৃষ্টি উপেক্ষা করে থেমে থেমে এবং লাগাতার তারা কিন্তু এই ইশরাকের মেয়র পদ ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। এবং দিন যতই গড়াচ্ছে, 14 তারিখ থেকে এটি শুরু হয়েছিল তাদেরই কর্মসূচি, এবং দিন যতই সামনের দিকে আগাচ্ছে তাদের দাবি কিন্তু জোরালো হয়ে উঠছে এবং তত বেশি সংখ্যক বিএনপি নেতাকর্মী এবং ইশরাকের কর্মী সমর্থকরা ইশরাককে মেয়র পদ ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে এই কর্মসূচির সাথে কিন্তু তত বেশি সম্পৃক্ত হচ্ছে। নাজরিন, এই ছিল এখান থেকে সর্বশেষ কাকরাইল মোড় থেকে সর্বশেষ। জি, মাহবুবুর রহমান, কাকরাইল মোড় থেকে ইশরাক হোসেনের কর্মী সমর্থকদের বিক্ষোভ নিয়ে জানাচ্ছিলেন মাহবুবুর রহমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশকাল। আজ আদেশ দেওয়ার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানিয়েছেন নিজেদের মধ্যে আলোচনা করে কাল বেলা 11টায় আদেশ দেবেন। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এতে ইশরাককে মেয়র ঘোষণা করে রায়দানকারী বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়। তারা যখন তিনি শপথ না দিতে পারে ইশরাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্য এই মামলা করেছে। ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি, এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারালি রিজেক্ট হবে। সব কিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি। কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে। অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করায় র্যাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর উত্তরাতে র্যাব সদর দপ্তরে বাহিনীটির 21তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, আর আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার ও পুনর্গঠনে কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব যখন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিপক্ষকে দমন পীড়নের স্বার্থে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে বাহিনীটির বিরুদ্ধে গুম, খুন সহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। অর্থ উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এনবিআরের কর্মকর্তারা। রাজস্ব ভবনের সামনে সংস্থার চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবি জানানো হয়। এ সময় 26 মে থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব সংস্কারের অধ্যাদেশ বাতিলের দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে দেখা করে সন্তোষজনক আশ্বাস না পাওয়ার অভিযোগ করে ঘোষণা দেয়া হয় অবস্থান কর্মসূচির। পরে এক সংবাদ সম্মেলনে দ্রুত অধ্যাদেশ বাতিল সহ অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। বলেন, দ্রুত পদত্যাগ করতে হবে এনবিআর চেয়ারম্যানকে। আমাদের বর্তমান দাবিসমূহ হচ্ছে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।
এ সময় দাবি আদায়ে কর্মবিরতি সহ নানা কর্মসূচির ঘোষণা দেন তারা। যদিও এর আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। আর ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া পুরোদমে কর্মবিরতিতে যাওয়ার কথা বলে সকল ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিস সংশ্লিষ্টরা। কোনটি আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য, কোনটি দেশের জন্য সর্বোত্তম হবে সে বিষয়ে তারা কিছুই বলেননি। জুলাই বিপ্লব ফ্যাসিবাদ উত্তর যুগে মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ার প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানানো হয়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে দলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রাজনৈতিক বক্তব্যে মন্তব্য করতে রাজি হননি। বলেন, ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছোট ছোট মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবনায় ইসির বিরোধিতার তীব্র সমালোচনা করেন এনসিপি নেতারা। এক পর্যায়ে পুলিশি ব্যারিকেড সরিয়ে ভবনের প্রবেশদ্বারেই বিক্ষোভ করেন তারা। দেয়া হয় স্লোগান। ঘোষণা দেয়া হয়, বর্তমান কমিশনের আওতায় নির্বাচনে যাবে না এনসিপি। দাবি জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের। ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এদিকে ইসির পঞ্চম কমিশন সভা শেষে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ইসি পুনর্গঠনের দাবির বিষয়টি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে কোনো মতামত নেই ইসির। এছাড়া জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের উপরই নির্ভর করছে। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। চলতি মাসের 28 তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, নইলে যেসব মালিকের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেপ্তার হবেন। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, শ্রমিকদের বেতন না দেয়ায় 5 জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে, আর অনেকের বিরুদ্ধে হবে। এছাড়া নৌপথে ঈদযাত্রা নিয়ে উপদেষ্টা জানিয়েছেন, ঈদের 3 দিন আগে থেকে পরের 7 দিন বাল্কহেড চলবে না। রাতে স্পিডবোট চলাচলেও নিষিদ্ধ থাকবে। নিরাপত্তায় থাকবে নৌ পুলিশ ও কোস্ট গার্ড। ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ, যে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। শ্রমিকের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিকাল বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন। এর আগে 13 মে আপিল দায়েরের 587 দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। পরদিন আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। জামিন দেওয়া হয় ডাক্তার জুবাইদা রহমানকে, যদিও নির্বাহী আদেশে আজ তার সাজা 1 বছরের জন্য স্থগিত আছে। সম্পত্তির তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দ ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। এ মামলার বিচার শেষে 2023 সালের 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ
অর্জনের অভিযোগে তারেক রহমানকে 2 ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। কোরবানির পশুর চামড়ার দাম এবার গতবারের চেয়ে বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক শেষে তিনি বলেন, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ লক্ষ্যে মজুদ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। কোরবানি সম্পর্কিত বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 17 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। দুপুরে সচিবালয়ে হয় কমিটির প্রথম বৈঠক। সার্বিকভাবে কোরবানির ব্যবস্থাপনা প্রায় 1.5 ঘন্টার সভা শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আভাস দেন, গতবারের চেয়ে এবার বাড়বে দাম। মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি। যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে, বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ। নিশ্চিতভাবে আমরা গতবারের থেকে বেশি মূল্য আকাঙ্ক্ষা করছি। কারণ তিনি জানান, চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে সরবরাহ করা হবে 30,000 টন লবণ। মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে লবণ সরবরাহ করব। কোরবানির পশু পরিবহন ঘিরে চাঁদাবাজদের কাছে মাথা নত না করার আহ্বান জানান কমিটির সদস্যরা। বলেন, অপকর্ম ঠেকাতে কেন্দ্রীয়ভাবে থাকবে হটলাইন, কল করার সাথে সাথেই নেওয়া হবে ব্যবস্থা। এবার আমাদের বিশেষ ব্যবস্থা হলো যে এই যে সরবরাহটা ঢাকায় আসবে বা বিভিন্ন জেলা পর্যায়ে হাটে যাবে, তো সেটার জন্য যেন একটা সুস্থ ব্যবস্থাপনা থাকে। কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয়, কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। পুলিশের 999 একটা আছে যেটা সবার মনে থাকে। এছাড়াও এই কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটা হটলাইন থাকবে যেখানে ফোন করে যে কেউ ভুক্তভোগী তিনি কমপ্লেন করবেন। উপদেষ্টারা জানান, চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কাজ করবে বিজিবি। বিকজ আপনারা যদি মনে করেন দ্যাট উই আর হিয়ার উইথ সাম পোলারিটি, then you are giving us complete wrong direction. স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বিকেল 4টার খবরে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরেই। আপনারা আছেন বিকেল 4টার খবরে। অবশেষে 26 মে বাজারে আসছে বহুল কাঙ্ক্ষিত নতুন নোট। ওই দিন পাওয়া যেতে পারে নতুন 20 ও 50 টাকা নোট। তবে 1000 টাকা নোটের জন্য অপেক্ষা করতে হবে 1 জুন পর্যন্ত। আর সব মিলে প্রথম ধাপে ছাড়া হচ্ছে মোট 1000 কোটি টাকা। নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়ানোর পাশাপাশি টাকার নকশায় গুরুত্ব পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য। অন্তর্বর্তী সরকারের 9 মাসে বাজারে ছাড়া হয়নি নতুন কোনো নোট। তাই সারা দেশে বেড়ে গেছে পুরনো ও ছেঁড়া ফাটা নোটের পরিমাণ, যাতে সমস্যা দেখা দিচ্ছে এটিএম বুথ সহ সব ধরনের নগদ লেনদেনে। অবশেষে সেই সমস্যার সমাধান হচ্ছে নতুন ডিজাইনের নোট আসার মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগামী 25 অথবা 26 মে ছাড়া হতে পারে 20 ও 50 টাকার নোট। এর সপ্তাহ খানেকের মধ্যে 1 জুন বাজারে আসতে পারে নতুন ডিজাইনের 1000 টাকা, যাতে যুক্ত করা হয়েছে মোট 8টি নিরাপত্তা বৈশিষ্ট্য। সব মিলিয়ে প্রথম ধাপে বাজারে ছাড়া হবে 1000 কোটি টাকা। আর নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য। এই মাসের মধ্যেই সব প্রকারের নোট না, 2-1 প্রকারের নোট, যেহেতু ছাপা তো সব ধরনের নোট তো একসাথে ছাপানো সম্ভব না, কিন্তু সবগুলোর উদ্যোগ নেওয়া হয়ে গেছে। একটার পর একটা প্রিন্টে যেতে থাকবে। অতএব 2 থেকে 3 ধরনের নোট হয়তোবা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ মার্কেটে আসবে। 2টি সরকারি ও 7টি ব্যাংক নোট সহ বাজারে চালু আছে 9টি কাগজে মুদ্রা, যার সবগুলোতেই শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত। জুলাই অভ্যুত্থানের পর এসব নোট পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। নতুন সরকার দায়িত্ব নিয়ে সেই কার্যক্রম শুরু করলেও সময় লেগে যায় নানা কারণে। অবশ্য মুখপাত্র জানান, ধাপে ধাপে আনা হবে বাকি মুদ্রাগুলো। বহুদিন পর একটা একেবারে ভিন্ন। এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো, মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না, কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোনো কোনো নোটের। সরকার একই সময়ে সকল প্রকার নোট 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9 প্রকারের নোটই
নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে। বর্তমানে বাজারে থাকা মুদ্রার পরিমাণ প্রায় ১,৫২,০০০ কোটি টাকা, তবে ছাপানো অবস্থায় আছে আরও দ্বিগুণের উপরে। নিরাপত্তা কিছুটা কমে যাওয়ার কোনো কারণ নেই। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দেশের নিরাপত্তার স্বার্থে পরমাণু শক্তি কমিশন আমলাদের অধীনে নয়, বরং সরকার প্রধানের নিয়ন্ত্রণে থাকা উচিত। পরমাণু বিজ্ঞান বিকাশের সম্ভাবনা, সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনায় এই মত দিয়েছেন বক্তারা। রাজধানীর আগারগাঁওয়ের সভায় চিন্তক ফরহাদ মজহার বলেন, আমলারা বৈশ্বিক পরাশক্তির দোসর। পরমাণুর মতো স্পর্শকাতর কিছু তাদের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসানের প্রশ্ন, আমলারা জানে না পোস্ট ডক কি, বোঝে না পরমাণু বিজ্ঞান, তারা কি করে বিজ্ঞানীদের তদারকি করে? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন বলেন, পরমাণু বিজ্ঞানীদের খোঁড়া বানানোর তরিকা বন্ধ করতে হবে। আমরা কয়টা টেকনোলজি কৌশলগত দিকে আমরা আবিষ্কার করতে পারি, এটাই রাষ্ট্রের দেখবার বিষয়। আপনাকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের কাজ না। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ একটা অর্গান, সেটাকে এইভাবে খোঁড়া বানিয়ে রাখলো, আর আপনারা খোঁড়া বানাতে দিলেন। রাষ্ট্র মনে করেছে একটা প্রতিষ্ঠান থাকা দরকার, না থাকলে মানুষ থাকে না, তাই রেখেছে। এদের মাধ্যমে যে জাতি এবং দেশ উন্নত হবে, সেই জায়গায় যে ইনভেস্টমেন্ট দরকার সেটি কিন্তু তারা বুঝছে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সন্ধ্যা নামলে হয়ে ওঠে মাদকের অভয়ারণ্য। শাহবাগ থানা নাকের ডাগায় হলেও হরেক রকম মাদক বিক্রি আর অনৈতিক কর্মকাণ্ড যেন ওপেন সিক্রেট। কখনো কখনো হচ্ছে খুন খারাপিও। কাজী ফয়সালের রিপোর্ট। পাখির চোখে দেখলে এমন সৌন্দর্য যে কারো মন ছুঁয়ে যাবে অনায়াসে। তবে আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি ওপর থেকে দেখা এই সুন্দরের ভেতরেও আছে অসুন্দরের ছায়া। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, যে ঐতিহ্যের প্রতিটি আনাচে কানাচে একসময় হেঁটেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, সময়ের পালাবদলে সেই গৌরবই এখন যেন হারিয়ে যাওয়া এক ইতিহাস। কেননা উদ্যানের প্রতিটি ইঞ্চি এখন অপরাধের অভয়ারণ্য। উদ্যানটিতে মাদক বাণিজ্য, খুন খারাপি কিংবা অসামাজিক কর্মকাণ্ড বাদ যায় না কিছুই। আর সন্ধ্যা নামলেই পরিস্থিতি যেন হয়ে ওঠে আরও ভয়াবহ। উদ্যানটির কোন গেটে কে মাদক বাণিজ্য চালাচ্ছে তাদের নাম পরিচয় জানা গেল এক নিরাপত্তা কর্মীর কথায়। আর তারপরে যেতে যে ইয়েতে নামের একটা চ্যানেল একই, কিন্তু আলাদা আলাদা, যার যার ব্যবসা সে চালায়, কিন্তু সিন্ডিকেট একজনের মাধ্যমে টাকা কালেকশন হয়। এক সপ্তাহ আগে এখানে এক শিক্ষার্থী হত্যার পর আতঙ্কের কথা জানালেন সাধারণ দর্শনার্থীরা। পরিবার নিয়ে বেড়াতে এসেও এক অজানা ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। আমরা দূর দূরান্ত থেকে আসি একটু নিরিবিলি বসার জন্য, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, কিন্তু সেখানে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটে, আমরা তো সেফ না সেখানে। ঘটনার পর পুলিশ আনসার নিরাপত্তায় থাকলেও এখনও তেমন বদলায়নি চিত্র। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় শিগগিরই আরও কঠোর হবে পুলিশ। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে, সেই জন্য পুলিশ কাজ করছে। তারপরেও যদি এখানে কেউ মাদক বিক্রি করে বা কোনো অসামাজিক কার্যক্রমের সাথে লিপ্ত থাকে, সেগুলো আমাদের নজরে আসলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারে কোনো পুলিশ সদস্য সংশ্লিষ্ট থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলছে বাহিনীটি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। বিকাল 4টার খবরে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই।